Hello, my dears. Assalamu alaikum. Hope you are passing your days well by the mercy of Allah. In my last class, I discussed with you about preposition. As an introductory class on preposition, in that class, I discussed that what are preposition and how many types of preposition. And that class was preposition part 1. Today, we are going to have a full class on preposition. And this will be a class on preposition part 2. So let's get started. তো আমার বন্ধুরা, তোমাদের কিন্তু আমি আগেও বলেছিলাম যে প্রিপজিশনের ক্লাসটা কিন্তু আমরা গত দিনের ক্লাসে করে ফেলেছিলাম, ঠিক আছে? সেখানে কিন্তু আমরা প্রিপজিশন কাকে বলে এবং প্রিপজিশন কতগুলো টাইপ, হাউ মেনি কাইন্ডস অফ প্রিপজিশন, সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আজ কিন্তু আমরা প্রিপজিশনের ডিটেলস ক্লাসটা করে ফেলবো। তো দেখো, যারা আগের ক্লাসটা করনি তাদের জন্য এই ক্লাসটা বুঝতে কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে একবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি বলতে চাচ্ছি যে প্রিপজিশনটা আসলে কি। মনে রাখবা যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে সেন্টেন্সের অন্য শব্দের সাথে যুক্ত করে দেয় তাদেরকে প্রিপজিশন বলে। এবং আমরা কিন্তু সেখানে দেখেছিলাম যে আমরা অলরেডি কতগুলো 6 প্রকারের প্রিপজিশন পেয়ে থাকি, ঠিক আছে? তো দেখো, এটা কি কি ছিল? সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, তারপরে ছিল কি কম্পাউন্ড প্রিপজিশন, তারপরে ফ্রেজ প্রিপজিশন, তারপরে ছিল পার্টিসিপল প্রিপজিশন এন্ড ছিল হচ্ছে কি ডিসগাস্ট প্রিপজিশন। এই কয়টা প্রিপজিশন কিন্তু আমরা গত ক্লাসে শর্টকাটে যতটুকু আলোচনা করা যায় করেছিলাম, ঠিক আছে? ওটা ছিল আমাদের কিন্তু প্রিপজিশন পার্ট 1 এর ক্লাস। আজ কিন্তু আমরা প্রিপজিশন পার্ট 2 এর ক্লাস করতে যাচ্ছি এবং আজকে কিন্তু আমরা প্রতিটা টপিকস, এই যে আমরা 6টা টপিকস দেখেছিলাম প্রিপজিশনের ক্ষেত্রে, 6টা টাইপ দেখেছিলাম, এই টাইপস গুলোকে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমি আশা করছি তোমরা আমার সাথে থাকবা। তো দেখো, আসলে আমি তোমাদেরকে বলি যে আসলে লিখে সম্পূর্ণ ক্লাস করানো আসলে অনেক লেন্দি একটা প্রসেস হবে। তো আমি সময়কে শর্ট করার জন্য আমি কিন্তু আমার যে শিটটা আমি আমার অফলাইন ক্লাসে ব্যবহার করি সেটা থেকেই তোমাদেরকে ক্লাসগুলো দেওয়ার আমি চেষ্টা করছি। তো চলো আমরা শিট থেকে বাকি অংশটা দেখে ফেলি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে আমার শিটটাকে তুলে ধরেছি। এখানে দেখো দেওয়া আছে গঠন ও কাজের ভিত্তিতে প্রিপজিশনকে 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটাতে আমরা এটা কিন্তু আগেই আমরা জেনে গেছি, আমি তোমাদেরকে বোর্ডে লিখিয়ে করিয়েছিলাম। দেখো, 1 নম্বর ছিল সিম্পল প্রিপজিশন, 2 নম্বরে ডাবল প্রিপজিশন, 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন, 4 নম্বর হচ্ছে ফ্রেজ প্রিপজিশন, 5 নম্বর হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন, 6 নম্বর হচ্ছে ডিসগাস্ট প্রিপজিশন। তো আমরা আজ কিন্তু প্রতিটা টপিক্সের ডিটেলস আলোচনাটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং মনে রাখতে হবে আমি কিন্তু এগুলো সম্বন্ধে গত যে আমার ক্লাসটা হয়ে গিয়েছিল প্রিপজিশনে সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে কিন্তু আমি তোমাদের সামনে ডিটেলসটা তুলে ধরার চেষ্টা করতেছি। দেখো, সিম্পল প্রিপজিশন শুধুমাত্র একটি ওয়ার্ড দিয়ে সিম্পল প্রিপজিশন গঠিত হয়। যেমন দেখো, 1 নম্বরে আমরা উদাহরণ দিছি কি, রহিম সোয়েম অ্যাট দ্য লেক। রহিম সাঁতার কাটে লেকে। এই যে দেখো, লেক এ শব্দটা এখানে চলে আসছে, সুতরাং কিন্তু এখানে অ্যাট অর্থ, নির্দিষ্ট জায়গার অর্থে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি, ঠিক আছে? তারপরে দেখো বি নম্বরে যেটা, এখানে অ্যাট দেখো একটা প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে, একটি মাত্র ওয়ার্ড ব্যবহার হয়েছে, সুতরাং এটা একটা হচ্ছে কি সিম্পল প্রিপজিশন, ঠিক আছে? বি নম্বরে দেখো, আই গট আ প্রাইজ ফ্রম আ কোম্পানি। আমি একটা কোম্পানি থেকে একটা পুরস্কার পেয়েছিলাম। তো এখানে দেখো যে হচ্ছে ফ্রমটা এখানে কি থেকে, ফ্রমটা এখানে কিন্তু দেখো একটা মাত্র ওয়ার্ড, সুতরাং এটা যে প্রিপজিশনের হিসেবে ব্যবহার হয়েছে সেটাকে বলা হচ্ছে কি সিম্পল প্রিপজিশন। দেখো, আ কোম্পানি এটা একটা নাউন, এই নাউনকে কিন্তু সেন্টেন্সের অন্য শব্দের সাথে যুক্ত করার জন্য এই ফ্রম শব্দটা এখানে ব্যবহার হয়েছে। সি নম্বরে দেখতে পাচ্ছ, মিনা ওয়াজ স্লিপিং অন দ্য ফ্লোর। দেখো, মিনা ঘুমাইতে এসেছিল কোথায়? ফ্লোরের উপরে। অন মানে কিন্তু এখানে উপরে অর্থ ব্যবহার হয়েছে, সুতরাং এটা কিন্তু একটা প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে। এখানে দ্য ফ্লোরকে স্লিপিং একটা ওয়ার্ডের সাথে যুক্ত করতে কিন্তু অন প্রিপজিশনটা ব্যবহার হয়েছে এবং এটা একটি সিম্পল প্রিপজিশন। তারপরে দেখো ডি নম্বরে দেখো বলা হচ্ছে কি সাব্বির, ঠিক আছে, বা হচ্ছে সাবরিনা। দেখো, এটা ডি নম্বরে আছে কি সাবরিনা টুক আ রেস্ট আন্ডার আ ট্রি। দেখো, সাবরিনা কি গাছের নিচে
আরাম করছে বা রেস্ট নিচ্ছে, ঠিক আছে। রেস্টটাকে দ্য ট্রি একটা নাউন, এটাকে যুক্ত করার জন্য এখানে আন্ডার শব্দটা ব্যবহার হয়েছে। এরকম উপরে, নিচে, পাশে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি মনে করো যে হচ্ছে স্পর্শ করে উপরে, হ্যাঁ, তারপর ওভার মানে উপরে, এইগুলো কিন্তু আসলে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। তো সিম্পল প্রিপোজিশনগুলোকে দেখে নাও, আমি কিন্তু একটা করে ওয়ার্ড যেটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত সেটাকে বলা হয় সিম্পল প্রিপোজিশন, ঠিক আছে। এখানে দেখো আমরা সিম্পল প্রিপোজিশনগুলোর মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো এখানে দেওয়া হয়েছে তোমাদের উদাহরণস্বরূপ, এবং তোমরা কিন্তু অবশ্যই এটা বারবার পড়ে কমপ্লিট করে রাখবে, ঠিক আছে। এখানে দেখো অ্যাট, ইন, বাই, অফ, টু, আন্ডার, উইথ, আপ, আউট, ওভার, ডাউন, অন, ফর, against, from, upon, off, after, till, এগুলো কিন্তু সিম্পল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে দেখা যায়। তো চলো এখন আমরা 2 নম্বরে হচ্ছে ডাবল প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো 2 নম্বরে দেখতেই পাচ্ছ তোমরা ডাবল প্রিপোজিশন, ঠিক আছে। ডাবল প্রিপোজিশন এটা কি আসলে দেখো, আমরা কিন্তু এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করছি, আবার বলে দিচ্ছি। ডাবল প্রিপোজিশন, দুইটি সিম্পল প্রিপোজিশন একত্রে যুক্ত হয়ে তৈরি হয় ডাবল প্রিপোজিশন। মানে এই যে আমরা এর আগের বার যে আমরা সিম্পল প্রিপোজিশনটা করলাম, এরকম সিম্পল দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন তৈরি করে সেটা কিন্তু ডাবল প্রিপোজিশন, ঠিক আছে। তো এখানে দেখো উদাহরণে আমরা দেখতে পাচ্ছি কি, they run out of fuel, তাহলে they run out of fuel, তাদের জ্বালানি ফুরিয়ে গেছে। আউট অফ মানে এখানে কিন্তু ফুরিয়ে যাওয়া অর্থে ব্যবহার হচ্ছে, ফুরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে দে রান আউট অফ ফুয়েল, তাদের জ্বালানি ফুরিয়ে গিয়েছে। তারপরে দেখো বিতে আসে, শি পুট দ্য বুক অন টু দ্য টেবল, সে বইগুলো বা বইটা রাখলো কোথায়, টেবিলের উপরে, ঠিক আছে। মানে রেখে দিল, মানে উপরে থেকে হাত দিয়ে মনে করো টেবিলের উপর এরকম রেখে দেওয়া, মানে লেগে স্পর্শ করে উপরে কিন্তু অন হয়, কিন্তু যদি আমরা মনে করো একটা জিনিসকে ছুঁড়ে ফেলে দেই তাহলে কিন্তু এই অন টুটা বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপরে দেখো আই অ্যাম কামিং উইথিন 5 মিনিটস, আমি আসিতেছি 5 মিনিটের মধ্যে। এই উইথ ইনটা সময়ের মধ্যে বোঝাতে কিন্তু উইথ ইন ব্যবহার হয়। দেখো এখানে উইথ এবং ইন দুইটা প্রিপোজিশন যুক্ত হয়েছে, সুতরাং এটা কিন্তু ডাবল প্রিপোজিশন। তারপরে দেখো আই ক্যানট ডু দিস প্রজেক্ট উইদাউট ইউর হেল্প, উইথ আউট, ঠিক আছে। দেখো উইথ তার সাথে আউট, উইদাউট ইউর হেল্প, আমি তোমার সাহায্য ছাড়া এই প্রজেক্টটা করতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখো এই যে উইদাউট, এটা কিন্তু একটা ডাবল প্রিপোজিশন ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো চলো ডাবল প্রিপোজিশনগুলো হলো আমরা দেখে নেই। দেখো আরও কিছু ডাবল প্রিপোজিশন যেগুলো কমন সাধারণত বেশিরভাগ দেখা যায়, এগুলো ছাড়াও কিন্তু আছে, তোমরা একটু অন্যান্য বইয়ের হেল্প নিয়ে কিন্তু পড়ে ফেলতে পারো। তো দেখো এখানে আছে কি, আপ অন, ইনটু, onto, out of, within, without, next to, up to, off to, off on, throughout, এগুলো কিন্তু আমরা ডাবল প্রিপোজিশন হিসেবে পেয়ে যাই, ঠিক আছে। তো 3 নম্বর টপিকসে আমরা এখন চলে যাচ্ছি। দেখো এটা ছিল হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। আর কম্পাউন্ড প্রিপোজিশনগুলোকে তোমাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম যে কম্পাউন্ড প্রিপোজিশন দেখবা যে একটা প্রিপোজিশন বা অন্য একটা নাউন বা প্রোনাউন বা অন্য কোনো ওয়ার্ড যুক্ত হয়ে একটা প্রিপোজিশন তৈরি করছে, তখন কিন্তু তোমরা এটা বুঝে নিবা যে এখানে হচ্ছে এটা কম্পাউন্ড প্রিপোজিশন। দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে যেমন ডাবল প্রিপোজিশন হচ্ছে, কম্পাউন্ড প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্তু দেখবা যে হচ্ছে একটা প্রিপোজিশন থাকতে পারে, দুইটা প্রিপোজিশন থাকতে পারে, আবার 3টা ওয়ার্ডের ক্ষেত্রে 2টা প্রিপোজিশন, একটা দেখা যাচ্ছে প্রিপোজিশন বাদে অন্য ওয়ার্ড, আবার দেখা যাচ্ছে 3টা প্রিপোজিশনাল শব্দ যুক্ত হয়েও কিন্তু একটা কি কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হতে পারে, ঠিক আছে। তো চলো আমরা একটু সংজ্ঞাটা দেখে নেই। নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব এর আগে পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তখন তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে দেখো নাউন, প্রোনাউন অথবা অ্যাডভার্বও কিন্তু হতে পারে, এবং এই ওয়ার্ডগুলোর সাথে এই যে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব এর সাথে একটা সিম্পল প্রিপোজিশন বা একের অধিক সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটা প্রিপোজিশনাল শব্দ তৈরি করবে, তখন সেটা কিন্তু হয়ে যাবে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। তো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো যেমন
তো এ নম্বরে দেখতে পাচ্ছ দ্য কাইট ওয়াজ ফ্লাইং অ্যাবভ, কি ঘুড়িটা উপরে উড়ছিল আর কি, ঠিক আছে। দেখো এখানে অ্যাবভ ব্যবহার হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা একটু পরে দেখবো এটা অ্যাবভটা কি অন বাই আপ, ঠিক আছে, অন বাই আপ তিনটা যুক্ত হয়ে কিন্তু অ্যাবভ হয়, হ্যাঁ, আমি পরে তোমাদের সামনে আবার বিষয়টা তুলে ধরতেছি। তারপরে দেখো ব্রিং, বি নম্বরে যেটা আছে দেখো ব্রিং অ্যালং ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে সাথে নিয়ে আসো, ঠিক আছে, যে অ্যালং ব্যবহার হয়েছে, ঠিক আছে, ইয়োর ফ্রেন্ড, দেখো অ্যালং এটা কিন্তু একটা অ্যালং যে শব্দটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো এটা কিন্তু এই অ্যালং শব্দটা কিন্তু কি হচ্ছে অন তারপরে প্লাস হচ্ছে লং, ঠিক আছে, অন আর লং মিলে কিন্তু অ্যালং শব্দটা তৈরি হয়েছে, ঠিক আছে, একটা প্রিপোজিশন, একটা হচ্ছে কিন্তু লং দীর্ঘ, হ্যাঁ, মনে করো যে হচ্ছে একটা ওয়ার্ড, নতুন একটা ওয়ার্ড এই প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে এখানে কিন্তু হয়ে গেছে অ্যালং। তারপরে দেখো হি স্টুড বিহাইন্ড দ্য ডোর, সে দাঁড়িয়েছিল দরজার পেছনে, এই যে বিহাইন্ড যে শব্দটা তুমি দেখতে পাচ্ছ এখানে বিহাইন্ড, এটা একটা প্রিপোজিশনাল শব্দ, ঠিক আছে, বিহাইন্ড বাই প্লাস হাইন্ড যদি তুমি করো তাহলে এই যে বাই একটা প্রিপোজিশন আর হাইন্ড এই মিলে কিন্তু বিহাইন্ড হয়েছে, ঠিক আছে, তাও বুঝতেই পারতেছ। তো চলো এবার ডি নম্বরে দেখা যায়, ডি নম্বরে আমি দিছি এখানে দেখো ওয়াজ অধরা কনসার্নড অ্যাবাউট দ্য মানি, অধরা কি টাকাটা নিয়ে চিন্তিত ছিল, ঠিক আছে, চিন্তিত, ঠিক আছে, দেখো এই যে এখানে কিন্তু অ্যাবাউট অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট যে শব্দটা দেখছি এটা কিন্তু একটা কি কম্পাউন্ড প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো এই যে অ্যাবাউট শব্দটা তুমি পাইলা, এখানে কি কি পাচ্ছ তুমি দেখো অন বাই এবং আউট, এই তিনটা অন এবং বাই প্রিপোজিশন আর আউট একটা প্লেস বলতে পারো, অ্যাডভার্ব বলতে পারো, তাহলে অন বাই আউট এটা কিন্তু অ্যাবাউট শব্দে হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এটা কিন্তু একটা কম্পাউন্ড প্রিপোজিশন। তো চলো এখানে আমি দেখো কম্পাউন্ড প্রিপোজিশনগুলি হলো এই, বাকিগুলো আমি নিচে আমি দিয়ে রাখছি, এগুলো আমরা একটু দেখে ফেলি। তো এখানে দেখো যে কম্পাউন্ড প্রিপোজিশন, এই যে কম্পাউন্ড প্রিপোজিশনগুলো হলো, এখানে দেখো কম্পাউন্ড প্রিপোজিশন আমি কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি যে কিভাবে কম্পাউন্ড প্রিপোজিশন হয় তোমাদের সুবিধার্থে, তো এগুলো কিন্তু বারবার পড়তে হবে, ঠিক আছে। দেখো অন বাই আপ, ঠিক আছে, এখানে দেখো কি কি আছে, অন আছে, বাই আছে, তারপরে আপ, এটা তিনটা যুক্ত হয়ে কিন্তু অ্যাবভ অ্যাবভ তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো অন বাই আউট অ্যাবাউট, ঠিক আছে, তারপরে অন লং অ্যালং, বাই ফোর বিফোর, ঠিক আছে, বাই হাইন্ড বিহাইন্ড, বাই লো বিলো, ঠিক আছে, ইন সাইড ইনসাইড, তারপরে দেখো এখানে আউট প্লাস সাইড যুক্ত হয়ে কিন্তু আউটসাইড হচ্ছে, ঠিক আছে, বাই প্লাস ইয়ন্ড বিয়ন্ড, ঠিক আছে, অন প্লাস ক্রস, ঠিক আছে, অ্যাক্রস, ঠিক আছে, তারপরে দেখো বাই প্লাস সাইড হয়ে যাচ্ছে বিসাইড, তারপরে বাই প্লাস টুইন, দেখো বিটুইন, তো সুন্দরভাবে কিন্তু এগুলো করে ফেলতে হবে, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা 4 নম্বর দেখো, 4 নম্বরে দেখো এখানে বলা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। আমরা কিন্তু আগে তোমাদের সাথে বলছিলাম কিনা মনে রাখবা যে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সেখানে যদি একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে এবং একটা অর্থ প্রকাশ করে তাকে কিন্তু আমরা বলি ফ্রেজ, ঠিক আছে। তো এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোও কিন্তু কয়েকটা প্রিপোজিশন, একের অধিক প্রিপোজিশন আলাদা আলাদাভাবে বসতে পারে, ঠিক আছে, বসে কিন্তু একটা অর্থ প্রকাশ করতে পারে, তখন কিন্তু সেটা হয়ে যাবে একটা ফ্রেজিয়াল প্রিপোজিশন। তো চলো সংজ্ঞাটা দেখে ফেলে আমরা, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যখন একটি প্রিপোজিশন ওয়ার্ড যখন একটি প্রিপোজিশন অবলিক ওয়ার্ড একত্রে হয়ে, যখন একাধিক, এখানে কিন্তু বুঝতে হবে, যখন একাধিক প্রিপোজিশন অবলিক ওয়ার্ড একত্র হয়ে একটি প্রিপোজিশন এর মতো কাজ করে তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলা হয়। তো এখানে সংখ্যাটা যতটুকু বুঝতেছো তার চেয়ে আমার কথাগুলো শুনে বেশি মনে রাখার চেষ্টা করো। আমি বললাম যে হচ্ছে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সেখানে একটা অর্থ প্রকাশ করবে, এরকম ওয়ার্ড বা এরকম দুইটা বা দুইয়ের অধিক প্রিপোজিশন যদি যুক্ত হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে একটা ফ্রেজ প্রিপোজিশন, ঠিক আছে।
এখানে কিন্তু দেখো দুইটা প্রিপোজিশন থাকতে পারে, একটা অন্য ওয়ার্ড থাকতে পারে, তবে এটাকে কিন্তু তোমরা আবার কম্পাউন্ড প্রিপোজিশনের সাথে গুলিয়ে ফেলো না, ঠিক আছে। এখানে দেখো মনে করো যে হচ্ছে এখানে যেমন একটা ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি ইন ফ্রন্ট অফ, মানে সামনে। দেখো ইন, ফ্রন্ট আর অফ তিনটা মিলে অর্থ দিলে কিন্তু একটা সামনে। তো এরকম ইন, ফ্রন্ট, অফ এরকম মিলে যখন একটা অর্থ দিবে এই ধরনের প্রিপোজিশনগুলোকে আমরা কিন্তু ফ্রেজিয়াল প্রিপোজিশন বলবো। এরকম কিন্তু আবার না যে অন প্লাস বাই প্লাস আপ অ্যাবভ মানে উপরে, এই ধরনের কিন্তু না। আমি বলতেছি কি এখানে দেখো ইন ফ্রন্ট অফ মানে কিন্তু সামনে, এর মধ্যে প্লাস প্লাস হয়ে একটা অর্থ প্রকাশ করেনি যে তোমরা এটাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলবে, সেটা কিন্তু না, এটা কিন্তু একটা ফ্রেজিয়াল প্রিপোজিশন। আর এই ফ্রেজিয়াল প্রিপোজিশনগুলোতে প্রত্যেকটা প্রিপোজিশন আলাদা আলাদা থাকবে এবং এরা একটা অর্থ দিবে। এটা একটু মাথায় রাখার চেষ্টা করো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই নম্বরে বলা হচ্ছে কি আ কার ওয়াজ পার্কড ইন ফ্রন্ট অফ মাই হাউস, একটা কার আমার বাড়ির সামনে রাখা হয়েছে, ঠিক আছে। পার্ক মানে কি রাখা, মনে করো গাড়িটিকে কোথাও রেখে অন্য জায়গায় চলে গেলে এটাকে আমরা পার্ক বলে থাকি। আচ্ছা, তারপরে বি নম্বরে দেখো হচ্ছে কি টুডেজ গেম ওয়াজ স্টপড অন অ্যাকাউন্ট অফ রেইন, কারণে বা জন্যে, ঠিক আছে। তাহলে আজকের খেলা বন্ধ করা হয়েছিল বৃষ্টির জন্য, বৃষ্টির কারণে, ঠিক আছে। এটার বিষয়টা এখানে দেখো কারণে, অন অ্যাকাউন্ট অফ, জন্য বা কারণে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা অর্থ দিচ্ছে, বুঝো। তারপর বলছে কি আই গ্যাভ দ্য চাইল্ড ওয়াটার, ঠিক আছে, ইনস্টেড অফ সফট ড্রিঙ্ক, এটা পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে। তাহলে দেখো আমি বাচ্চাটাকে দিলাম পানি সফট ড্রিঙ্কের পরিবর্তে, মানে যে আমরা যেটা 7 আপ আরসি কোকা কোলা খেয়ে থাকি এটার বিরুদ্ধে, এটার বিপরীতে যেটা, ঠিক আছে। তবে কিন্তু মনে রাখতে হবে 7 আপ আর কোকা কোলা কিন্তু আমরা অলরেডি বয়কট করেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে। যাই হোক, সফট ড্রিঙ্ক যে এরকম যেগুলো আর কি কোমল পানীয় যেটাকে বলে সফট ড্রিঙ্ক, তাহলে আমি বাচ্চাটাকে দিয়েছিলাম পানি কোমল পানীয়র পরিবর্তে। দেখছো, তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে পরিবর্তে অর্থ দিচ্ছে, ঠিক আছে। ইনস্টেড অফ, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে অর্থ দিচ্ছে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। তারপরে দেখো ইন স্পিড অফ দ্য মার্ডি অ্যান্ড ওয়েটার বা মার্ডি অ্যান্ড ওয়েদার হি লেফট মাচ বেটার, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে দেখো যে হচ্ছে এখানে কি, এখানে বলছে যে হচ্ছে কাদামাখা এবং আবহাওয়ার কারণেও, ঠিক আছে, সে ভালো অনুভব করছে, ঠিক আছে, সে ভালো অনুভব করছিল, ঠিক আছে, জন্যেও, ঠিক আছে, ইন স্পিড অফ কারণেও, ঠিক আছে, এরকম অর্থ প্রকাশ করে। তো আমার মনে হয় বুঝে গেছো। পরে দেখো আমি আরো কিছু ফ্রেজিয়াল প্রিপারেশন নিচে দিয়ে রাখছি, অন অ্যাকাউন্ট অফ, ঠিক আছে, ইন ফ্রন্ট অফ, ঠিক আছে, ইনস্টেড অফ, ইন স্পিড অফ, বাই হাইন্ড অফ, ঠিক আছে। তারপরে দেখো ইন কেজ অফ। তো এগুলো কিন্তু আসলে সব ফ্রেজিয়াল প্রিপোজিশন। তো আমার মনে হয় বুঝে গেছো, এটা কিন্তু বারবার পড়তে হবে, দেখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী যে টপিকসটা আছে সেটাতে চলে যাই। তো তোমরা 5 নম্বরে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল পড়ি, তারপরে হচ্ছে ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল পড়ি। এগুলো যখন প্রিপোজিশন অর্থে ব্যবহার হয়, হ্যাঁ, এটা যখন ওয়ার্ডকে যুক্ত করতে, অন্য একটা ওয়ার্ডের সাথে যুক্ত করতে ব্যবহৃত হয় কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে, তখন কিন্তু আমরা এটাকে পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে গণ্য করতে পারি, ঠিক আছে। তো দেখো পার্টিসিপল প্রিপোজিশন সংখ্যাটা একটু দেখে নেই। কিছু শব্দ বা ওয়ার্ড যেমন প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে ভার্বের সাথে আইএনজি, বা পাস্ট পার্টিসিপল, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে সেটা যদি প্রিপোজিশন এর ন্যায় কাজ করে তাহলে তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। সংজ্ঞা তো বুঝছোই, এর সাথে কিন্তু বুঝে নিতে হবে কি একটা হচ্ছে ওয়ার্ডকে অন্য ওয়ার্ডের সাথে যুক্ত করার জন্য যখন এটা প্রিপোজিশন অর্থে, যখন আমরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলগুলো ব্যবহার করব, তখন কিন্তু এটা আসলে প্রিপোজিশন পার্টিসিপল হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ পার্টিসিপল প্রিপোজিশন হবে। তো চলো আমরা 1 নম্বরের উদাহরণটা দেখে নেই, ঠিক আছে। প্লে, প্লে অ্যাকর্ডিং টু দ্য রুলস, নিয়ম মেনে খেলো, প্লে খেলো অ্যাকর্ডিং মেনে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য রুলস নিয়ম মেনে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকর্ডিংটা কিন্তু এই যে খেলার সাথে বাকি ওয়ার্ডটাকে যুক্ত করলো। এখানে কিন্তু টু আমি ডিপ করছি, আসলে এখানে এটা মিস্টেক বলতে পারো, ঠিক আছে, এটা কিন্তু টু হবে না, এটা কিন্তু হচ্ছে কি অ্যাকর্ডিং, ঠিক আছে। নিয়ম, নিয়ম মতো, হ্যাঁ, নিয়ম মতো খেলো, নিয়ম মতো খেলো, ঠিক আছে। দ্য রুলস, এটা কিন্তু রুলস নিয়ম, এটাকে যুক্ত করার জন্য এখানে কিন্তু অ্যাকর্ডিং শব্দটা ব্যবহার হয়েছে, ঠিক আছে।
তারপরে অল ইনফরমেশন রিগার্ডিং দ্য ম্যাটার ওয়াজ কি ট্রু, এই বিষয়ের সাথে যুক্ত সকল ব্যাপারগুলো সত্য। ঠিক আছে, দেখো অল ইনফরমেশন সকল তথ্য, রিগার্ডিং দ্য ম্যাটার এই বিষয়ের সাথে, হ্যাঁ রিগার্ডিং, রিগার্ডিং এখানে কি সাথে অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে, ওয়াজ ট্রু ছিল কি সত্য। তারপরে সি নম্বরে দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্ট ওয়াজ টেকেন, দ্য স্টুডেন্ট ওয়াজ, দেখো এখানে টেকেন V3 ব্যবহার হয়েছে, কিন্তু এটা কিন্তু পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে কাজ করছে। ঠিক আছে, দেখো দ্য স্টুডেন্ট ওয়াজ টেকেন ফ্রম ওয়ান ক্লাস টু অ্যানাদার, ছাত্রদেরকে এক ক্লাস থেকে অন্য ক্লাসে নেওয়া হয়েছিল, এক ক্লাস থেকে অন্য ক্লাসে নেওয়া হয়েছিল। এই যে এখানে টেকেন, এটা যেমন হচ্ছে V3 হিসেবে কাজ করতে, যেটা ভয়েজে আছে এটা কিন্তু ভার্বের V3 হয়েছে, কিন্তু যেটু ক্লাস এবং ক্লাসটাকে একটা নাউন, ঠিক আছে না, এটাকে যুক্ত করার জন্য এটা টেকেন শব্দটা এখানে ব্যবহার হয়েছে, সুতরাং এটা কিন্তু একটা কি পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, লাইফ ইজ অ্যাবাউট অ্যাকসেপ্টিং, লাইফ ইজ অ্যাবাউট অ্যাকসেপ্টিং দ্য প্রবলেমস অ্যান্ড ফাইন্ডিং দ্য সলিউশন, তার জীবনটা হচ্ছে কি কি গ্রহণ করা, কি গ্রহণ করা, সমস্যা গ্রহণ করা এবং তাদের সমাধান খোঁজা। তো দেখো এখানে কিন্তু এই যে এখানে কিন্তু একটা পার্টিসিপল প্রিপোজিশন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যাকসেপ্টিং আর এখানে ফাইন্ডিং, এই দুটাই কিন্তু আসলে প্রিপোজিশনের কাজ করছে এখানে। ঠিক আছে, দ্য সলিউশন, সলিউশন মানে সমাধান, এই সমাধানটা একটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে এবং এটাকে সেন্টেন্সের বাকি শব্দের সাথে যুক্ত করার জন্য এখানে কিন্তু ফাইন্ডিং শব্দটা ব্যবহার হচ্ছে। আবার দেখো দ্য প্রবলেমস সমস্যা, এখানে কিন্তু নাউন অর্থে ব্যবহার হচ্ছে এবং এটাকে লাইফ ইজ অ্যাবাউট এটার সাথে যুক্ত করতে কিন্তু আমাদের এই যে অ্যাকসেপ্টিং শব্দটা ব্যবহার হচ্ছে। সুতরাং অ্যাকসেপ্টিং এখানে হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন এবং এই যে ফাইন্ডিংটাও এখানে কিন্তু পার্টিসিপল প্রিপোজিশন। তো আমার বিশ্বাস তোমরা বুঝে গেছো। তো পরেরটাতে দেখো আমরা পার্টিসিপল প্রিপোজিশন গুলো হলো, আমি কিছু পার্টিসিপল প্রিপোজিশন তোমাদের জানার সুবিধার্থে এখানে লিখে রাখছি, দেখো। ঠিক আছে, অ্যাকসেপ্টিং, রিগার্ডিং, টেকেন, কনসিডারিং, ঠিক আছে, ট্রাসিং, তারপরে এখানে দেখতে পাচ্ছ গ্রান্টেড, তারপরে ফ্লোয়িং, গিভেন, প্রোভাইডেড, বেয়ারেড, অ্যাকসেপ্টিং, ফেলিং, bearing, pending, including, past, accepting, notwithstanding। তো এগুলো কিন্তু আসলে পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে দেখা যায়। তো আমার বিশ্বাস যে 5 নম্বর টপিকস পর্যন্ত তোমরা ভালো মতোই বুঝে গেছো। না বুঝলে যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবার 6 নম্বরে আসো, এখানে আছে ডিসগিয়াস প্রিপোজিশন। তো ডিসগিয়াস মানে কিন্তু গোপনীয়, লুকায়িত, এরকম অর্থটা ব্যবহার। তো যে প্রিপোজিশনগুলো লুকায়িত অবস্থায় ব্যবহার হয় সেই প্রিপোজিশনগুলোকে কিন্তু আসলে ডিসগিয়াস প্রিপোজিশন বলা হয়, এটা মাথায় রাখতে হবে। তো দেখো ডিসগিয়াস প্রিপোজিশনের ক্ষেত্রে কখনো কখনো অন এবং অফ এই দুটার কথা মনে রাখো, অন এবং অফ এর পরিবর্তে আ ও ব্যবহৃত হয়, তখন তাদেরকে ডিসগিয়াস প্রিপোজিশন বলা হয়। দুইটা মাত্র উদাহরণ মনে রাখতে পারলে ডিসগিয়াস প্রিপোজিশন তোমাদের আর সমস্যা হবে না। দেখো শি ওয়ান্ট আ হান্টিং, ঠিক আছে, শি ওয়েন্ট আ হান্টিং, এ দেখো অন হান্টিংটাকে আমরা ভেঙে কিন্তু আ হান্টিং লিখছি, মানে সে একটা শিকারে গিয়েছিল। তাহলে দেখো এই যে আ হান্টিং, এটা কিন্তু অন হান্টিংকে সংক্ষিপ্তভাবে আ হান্টিং লেখা হয়েছে। তাহলে এখানে কিন্তু অনটা মানে ছোট হয়ে আ শব্দ মানে আ দিয়ে কিন্তু বোঝানো হয়েছে। তো এখানে বুঝতে হবে যে এখানে যেহেতু এটা লুকায়িত হয়ে গেছে অনটা, সুতরাং এটা কিন্তু ডিসগিয়াস প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে দেখো বিতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে দেখো একটা কি আছে, এই যে অ ক্লক, দেখছো এখানে কিন্তু অফ ক্লক ছিল, এটা কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে অ ক্লক লিখি। ঠিক আছে, অফ ক্লককে আমরা অ ক্লক লিখি, এটাই কিন্তু একটা হচ্ছে কি ডিসগিয়াস প্রিপোজিশন। ঠিক আছে, আচ্ছা, দ্য মর্নিং বিগেন্স উইথ অ্যান্ড অ ক্লক, ঠিক আছে, 10 o'clock এটা কিন্তু অ্যান্ড অর্থে ব্যবহার না, এটা হলো উইথ 10 o'clock দিলে হয়তো একটা তোমরা বুঝতে পারো। সময় বোঝানোর ক্ষেত্রে আমরা 9 o'clock 10 o'clock যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু অ ক্লকটা এখানে কিন্তু আসলে কি একটা হচ্ছে ডিসগিয়াস প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। অফটা লুকায়িত হয়ে অ ক্লক, ঠিক আছে, অ ক্লক হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু বোঝার চেষ্টা করবা।
তো চলো আমরা একটু বৃত্তের মাধ্যমে তোমাদের সামনে আরো কয়েকটি প্রিপোজিশন তুলে ধরার চেষ্টা করছি। So my dears, I am trying here to understand you the full preposition topics in a circle. তো আমি তোমাদেরকে আসলে প্রিপোজিশনটা একটা সার্কেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। দেখো, মিনিং বেসড, অর্থভেদে প্রিপোজিশন এর ব্যবহার, ঠিক আছে, সার্কেল অফ প্রিপোজিশন, যেটাকে আমি সার্কেল অফ প্রিপোজিশন বলতেছি। তো আসলে বিষয়টা এখানে দেখার চেষ্টা করো, একবার দেখলে কিন্তু এই একটা বৃত্ত থেকে সকল প্রিপোজিশনকে সহজভাবে, অনেকগুলো আর কি, সকল বলতে অনেকগুলো প্রিপোজিশনকে তুমি সঠিকভাবে বুঝে নিবা। দেখো, এখানে তো একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলকে আমরা কখনো স্থান হিসেবে বিবেচনা করতে পারি, একটা বস্তু হিসেবে বিবেচনা করতে পারি। তো দেখো, মনে করো এটা আপাতত একটা বস্তু ধরো, এর উপরে আমরা কিন্তু দেখো অন মানে উপরে, ওভার মানেও উপরে, অ্যাবভ মানেও কিন্তু উপরে। এখন কোনটা কোন উপরে এটা কিন্তু বুঝতে হবে। দেখো, এই বৃত্তটা যদি তুমি টেবিল হিসেবে চিন্তা করো, তাহলে দেখো যদি লেগে স্পর্শ করে উপরে থাকে তাহলে কিন্তু অন হয়, ঠিক আছে। আর মনে করো গতিশীল অবস্থায়, এখানে তীরচিহ্ন দেওয়া আছে, দেখো গতিশীল অবস্থায় যদি উপর দিয়ে কোনো কিছু চলে যায় তখন কিন্তু আমরা ওভার ব্যবহার করি, এবং উপরে ধরার বা নাগালের বাহিরে তখন কিন্তু আমরা উপরে লেগে স্পর্শ করে না, একদম উপরে, তখন আমরা কিন্তু অ্যাবভ ব্যবহার করি। তো এই ওভার এবং অ্যাবভ নিয়ে কিন্তু মাঝে মধ্যে সমস্যা হয়। অনেক সময় আমরা উপরে লেগে স্পর্শ করে নেই, এরকম উপরের জিনিসকে আমরা ওভার বলি, কিন্তু এই ওভার আর অ্যাবভের মধ্যে তফাৎটা মনে রাখবা। যদি উপরে লেগে স্পর্শ করে নেই, মনে করো যে তোমার মাথার উপরে একটা কিছু আসে যেটাকে তুমি হাত দিয়ে লেগে স্পর্শ করে নেই কিন্তু হাত দিয়ে তুমি ধরতে পারছো, তাহলে কিন্তু তুমি মনে করো এখানে ওভার ব্যবহার করতে পারবা। আর লেগে স্পর্শ করে নাই এবং অনেক উপরে, যেটাকে তুমি হাত দিয়ে স্পর্শ করতে পারবা না, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাবভ শব্দটা ব্যবহার করতে পারবা। তো মনে করো আমার যদি মাথায় টুপি থাকে, তাহলে আমি বলতে পারি যে মনে করো আমার টুপিটা আমার মাথার উপরে, তখন কিন্তু আমরা অন ব্যবহার করব, ঠিক আছে। দ্য ক্যাপ ইজ অন মাই হেড, ঠিক আছে। এখন মনে করো একটা বল তোমার মাথার উপর দিয়ে গেল, তাহলে তুমি বলতে পারো দ্য বল ইজ থ্রোয়িং ওভার মাই হেড, বলটা আমার মাথার উপর দিয়ে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, তারপরে যদি আমি বলি যে সূর্যটা আমার মাথার উপরে, দ্য সান ইজ অ্যাবভ মাই হেড, এখানে কিন্তু অ্যাবভ আমরা ব্যবহার করতে পারবো। তো ওভার আর অ্যাবভ নিয়ে কোনো সমস্যায় ভুগবা না। তো আমি বললাম যে উপরে, কিন্তু সে উপরটা যদি তুমি হাত দিয়ে ধরতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি ওভার ব্যবহার করতে পারবা, ঠিক আছে। আবার লেগে স্পর্শ করে নেই, উপরে আসে কিন্তু তোমার ধরার ছোঁয়ার বাইরে, তাহলে কিন্তু তুমি অ্যাবভ ব্যবহার করবা। তো এখানে তিনটা, অন মানে স্পর্শ করে উপরে, ওভার মানে উপরে গতিশীল অবস্থায় উপরে, অথবা তুমি হাত দিয়ে ধরতে পারবা, লেগে স্পর্শ করে নেই হাত দিয়ে ধরতে পারো, সেক্ষেত্রে তুমি ওভার ব্যবহার করতে পারবা। আর অ্যাবভটা তো বুঝতেই পারছো, একদম উপরে যেটা ধরা এবং নাগালের বাইরে চলে যাবে, এখানে কিন্তু আমরা অ্যাবভ ব্যবহার করব, ঠিক আছে। তো পরেরটাতে আসো, দেখো, ঠিক আছে, যদি মনে করো চারিদিকে ঘিরে কোনো কিছু চলে বা কোনো কিছু গতিশীল থাকে, তাহলে কিন্তু আমরা অ্যারাউন্ড ব্যবহার করতে পারবো, ঠিক আছে। দ্য বয় ইজ রানিং অ্যারাউন্ড মি, ছেলেটা আমার চারপাশে, এটা মনে করো তুমি, বৃত্তটা মনে করো তুমি, তোমার চারপাশে একটা ছেলে দৌড়াচ্ছে, তাহলে তুমি বলতে পারবো কি, দ্য বয় ইজ রানিং কি অ্যারাউন্ড মি, আমার চারপাশে দৌড়াচ্ছে। যে মিটাকে প্রিপোজিশন হিসেবে এটা অ্যারাউন্ড আমি ব্যবহার করলাম, মিটাকে সেন্টেন্সের অন্য শব্দের সাথে যুক্ত করার জন্য আমি অ্যারাউন্ডটা এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। তারপরে মনে করো একটা এটাকে মনে করো একটা বড় স্থান, হ্যাঁ, এটা একটা বড় স্থান মনে করো, বড় স্থানের মধ্যে বুঝাতে কিন্তু আমরা ইন ব্যবহার করব, ঠিক আছে। যেমন ধরো কি, আই এম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে। এখন যদি রুমের ভিতরে একটা নির্দিষ্ট কর্নার আমি বুঝাই, তাহলে কিন্তু ওই কর্নারটার আগে অ্যাট ব্যবহার করব। মনে করো যে আমাদের এটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট, আমাদের থানা সুন্দরগঞ্জ, তাহলে আমি যদি বলি যে আমি সুন্দরগঞ্জ থানার, আমি হলো গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানায় বসবাস করি, তাহলে আমাকে বলতে হবে আই লিভ ইন সুন্দরগঞ্জ, আই লিভ ইন গাইবান্ধা অ্যাট সুন্দরগঞ্জ, ঠিক আছে। তোমার মনে করো যে হচ্ছে আমি গাইবান্ধার বাস স্ট্যান্ডে আসি, তাহলে গাইবান্ধা একটা বড় জায়গা, এর মধ্যে বাস স্ট্যান্ডটা একটা নির্দিষ্ট জায়গা, তাহলে কিন্তু আমি বাস স্ট্যান্ডের আগে অ্যাট ব্যবহার করতে পারবো। কিরকম দেখো, হচ্ছে আই এম ইন গাইবান্ধা অ্যাট দ্য বাস স্ট্যান্ড, ঠিক আছে, অ্যাট দ্য বাস স্ট্যান্ড। তাহলে এই যে অ্যাটটা কিন্তু আমি বাস স্ট্যান্ডের সামনে ব্যবহার করলাম এবং গাইবান্ধার সামনে কিন্তু আমি ইন ব্যবহার করলাম। তাহলে বড় স্থানের আগে কিন্তু ইন, আর বড়র মধ্যে ছোট স্থান হলে তাহলে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো, এপাশ থেকে ওপাশে আড়াআড়ি, এপাশ থেকে ওপাশে বাধা না থাকলে যদি এপাশ থেকে ওপাশে যাও, তুমি কিন্তু অ্যাক্রস ব্যবহার করতে পারবে, ঠিক আছে।
আই এম গোয়িং অ্যাক্রস দ্য রিভার। দেখো আমরা নৌকাতে বাধা নাই, আমরা নদীর উপর দিয়ে সুন্দরভাবে এস থেকে ওপাশে চলে যেতে পারি, তাহলে কিন্তু আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারবো। আর যদি মনে করো থ্রো, যদি তুমি এপাশ থেকে ওপাশে যেতে, মনে করো এটা একটা বাগান, এপাশ থেকে ওপাশে যাচ্ছে, বেড়ায় তুমি বাধাপ্রাপ্ত হবা, গাছের সাথে বাধাপ্রাপ্ত হবা, তুমি এপাশ থেকে ওপাশে যাচ্ছ, তাহলে কিন্তু তোমাকে থ্রো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে বলবো কি আই এম গোয়িং থ্রু দ্য গার্ডেন, আমি বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। এখন যেতে আমাকে বাধাপ্রাপ্ত হতে হবে গাছের সাথে অথবা বেড়ার সাথে, সে কারণে আমি কিন্তু থ্রো ব্যবহার করবো। তাহলে যদি বাধা না থাকে তাহলে আমি অ্যাক্রস ব্যবহার করবো এপাশ থেকে ওপাশে যেতে, আর এপাশ থেকে ওপাশে যেতে যদি বাধা থাকে তাহলে কিন্তু আমি থ্রো ব্যবহার করবো। ঠিক আছে, আর দেখো এখানে পরেরটা দেখো, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, বাহির থেকে ভিতরে। বাহির থেকে ভিতরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু আমরা ইনটু ব্যবহার করি। যেমন ধরো আমি রুমের ভিতরে যাচ্ছি, একটা গতি কাজ করবে, গতি। তাহলে যেমন ধরো কি আমি বাহির থেকে রুমের ভিতরে যাচ্ছি, তাহলে কি বলতে পারি আমি, আই এম গোয়িং ইনটু দ্য রুম, আই এম গোয়িং ইনটু দ্য রুম। তখন কিন্তু আমি রানিং, দেখো আমি যাচ্ছি রুমের ভিতরে, তখন কিন্তু ইনটু ব্যবহার হবে। ঠিক আছে, আচ্ছা এখন মনে করো কোনো কিছু থেকে যদি তুমি চলে যাও, তাহলে কিন্তু এটা কি করতে হবে, ফ্রম ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন ধরো কি সাপটা গর্ত থেকে বেরিয়ে আসছে। ঠিক আছে, তাহলে বলতে পারি কি, দ্য স্নেক কাম ফ্রম দ্য হোল্ড। মনে করো এটা একটা গর্ত, এই ফ্রম হোল্ড, ফ্রম হোল্ড, হোল্ড গর্ত থেকে, এই ফ্রম থেকে, থেকে মানে মানে কোনো কিছু থেকে, আর এখানে কিন্তু হোল্ড মানে গর্ত, তাহলে সাপটা গর্ত থেকে বেরিয়ে আসছে। দ্য স্নেক ইজ কামিং ফ্রম দ্য হোল্ড, এই যে ফ্রম, এই যে হোল্ড, তাহলে দেখো ফ্রম ব্যবহার হয়। ঠিক আছে, সে ঢাকা থেকে আসছে, হি ইজ কামিং ফ্রম দ্য, ফ্রম ঢাকা, হি ইজ কামিং ফ্রম ঢাকা, এই ঢাকার আগে কিন্তু আমরা ফ্রম শব্দটা ব্যবহার করলাম। ঠিক আছে, তারপরে দেখো বিসাইড বা বাই, এই বাই মানে পাশে, আর বিসাইড মানেও কিন্তু পাশে। ঠিক আছে, যেমন ধরো কি সিট বাই মি, আমি যদি বলি মনে করি এটা আমি আমার পাশে একজনকে বসতে বলছি, তাহলে সিট বাই মি, আমার পাশে বসো। এই যে সিট বাই মি, বাই মি মানে কিন্তু পাশে। ঠিক আছে, বিসাইড এটাও কিন্তু পাশে বলতে পারো। ঠিক আছে, যেমন আমরা একটু বিসাইডের একটা উদাহরণ দিতে পারি কি, হি স্ট্যান্ড বিসাইড মি, সে আমার পাশেই দাঁড়িয়েছে। হ্যাঁ, বিসাইড, তাহলে কিন্তু আমার পাশে অবস্থা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আউট অফ, এখন দেখো আউট অফ, আমরা যেমন ভিতরে গতিশীল অবস্থায় বুঝাতে ইনটু ব্যবহার করি, এবং এখন রুমের ভিতর থেকে তুমি গতিশীল অবস্থায় বেরিয়ে যাচ্ছ, তাহলে কিন্তু তুমি আউট অফ ব্যবহার করতে পারবা। কিরকম, আই এম গোয়িং আউট অফ দ্য রুম, এটা মনে করো রুম, এখান থেকে তুমি বাইরে বের হয়ে যাচ্ছ, তাহলে কিন্তু তুমি এখানে আউট অফ ব্যবহার করতে পারবা। তো আমার বিশ্বাস তুমি এখানে সম্পূর্ণ টপিক্সটাই মোটামুটি বুঝে গেছো। এখন দেখো নিচে, লেগে স্পর্শ করে নিচে বুঝালে কিন্তু আমরা আন্ডার ব্যবহার করি। ঠিক আছে, লেগে স্পর্শ করে নাই কিন্তু নিচে আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি কি, বিনিথ। ঠিক আছে, আর একেবারে নিচে, একেবারে নিচে আছে, মনে করো টেবিল আছে, টেবিলের নিচে ফ্লোর আছে, ফ্লোরের উপর একটা বল আছে, তাহলে কি আমি বিলো বলতে পারি কিন্তু, বিলো। ঠিক আছে, দ্য বল ইজ বিলো দ্য টেবল। ঠিক আছে, আর আন্ডার মানে হচ্ছে কি লেগে স্পর্শ করে, যেমন ড্রয়ারটা টেবিলের নিচে, ড্রয়ারটা, দ্য ড্রয়ার ইজ আন্ডার দ্য টেবল, তাহলে এখানে লেগে স্পর্শ করে নিচে, তাহলে কিন্তু আমরা এখানে সরাসরি আন্ডার ব্যবহার করব। আর মাঝখানে একদম নিচেও না, আবার একদম উপরেও না, লেগে স্পর্শ করেও নিচে না, আবার দেখেছি একবারে ফ্লোরে না, মাঝখানে, মাঝ বরাবর, তখন কিন্তু আমরা এখানে বিনিথ ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এটা নিশ্চয় বুঝে গেছো। আবার দেখো আমরা যখন গতিশীল অবস্থায় নিচ থেকে, গতিশীল অবস্থায় তীর চিহ্ন দেওয়া আছে, দেখো গতিশীল অবস্থায় নিচ থেকে উপরে যাওয়া বুঝাবো, তখন কিন্তু আমরা আপ বলবো। ঠিক আছে, কাম আপ, উপরে আসো, মানে কি গতিশীল অবস্থায় নিচ থেকে উপরে উঠে আসো, তাহলে কাম আপ। ঠিক আছে, তারপরে আবার দেখো আমরা যদি মনে করে যে হচ্ছে হলো বিলো ব্যবহার করতে পারি, এই 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 যে হলো ডাউন, ডাউন মানে কোনো কিছু উপর থেকে নিচে আসো। ঠিক আছে, খাম ডাউন, খাম ডাউন, নিচে আসো, এই যে ডাউনটা আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। আর এখানে দেখো টু বা টু ওয়ার্ড, দিকে, কোনো কিছু দিকে বোঝালে টু ব্যবহার হয়। আর টু ওয়ার্ড, মনে করো যে আমি সরাসরি একটা নির্দিষ্ট দিকে, আমার কোনো অন্য দিকে ঘুরবো না, আমি সরাসরি যাবো, তাহলে কিন্তু আমরা টু ওয়ার্ড ব্যবহার করতে পারি। আর টুটাও ব্যবহার করা যায় দিকে অর্থে, কিন্তু এই টুটার ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা রয়েছে। কিরকম, যে মনে করো আমি একটু ডান বামেও গেলাম, আবার একটা নির্দিষ্ট দিকেও গেলাম, তাহলে কিন্তু আমরা এই টু দিব। ঠিক আছে, আর টু ওয়ার্ড বলতে আমার কোনো অন্য দিকে যাবো না, আমি সরাসরি একটা দিকে যাব, তখন কিন্তু আমি টু ওয়ার্ড বলতে পারবো। ঠিক আছে, আই এম গোয়িং টু ওয়ার্ড মাই অফিস, আমি আমার অফিসের দিকে যাচ্ছি, টু ওয়ার্ড ব্যবহার করতে পারবো। কিন্তু তুমি মানে এমন তাড়াহুড়োর মধ্যে আসো যে তোমার ডান বামে কোথাও যাওয়ার সময় তুমি সরাসরি সামনের দিকে যাবে, তখন কিন্তু টু ওয়ার্ড ব্যবহার হবে। তো আমার মনে হয় এই বিষয়টা তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। অবশ্যই চিত্রের মাধ্যমে বাকিটা বুঝে নেওয়ার চেষ্টা করবো, এবং বারবার দেখো, ভিডিওটা বারবার দেখো, দেখে এটা বুঝে নাও। ঠিক আছে, আর এখানে দেখো আমি দুটো টেবিলের ছবি দিয়ে রাখছি, দেখো নিচ থেকে উপরে, আমি তো একটু আগে বললাম আপ ব্যবহার হবে, নিচ থেকে উপরে দেখো। আর উপরে যদি যাও, লেগে স্পর্শ করে উপরে, এখানে অন ব্যবহার হবে, দ্য বুক ইজ অন দ্য টেবল। ঠিক আছে, হি ইজ গোয়িং আপ দ্য টেবল। ঠিক আছে, তারপরে টেবিলের উপরে যাচ্ছে সে, হ্যাঁ একটা ছোট বাচ্চা হয়তো টেবিলের উপরে উঠছে, তখন তুমি বলতে পারবে যে হচ্ছে হি ইজ গোয়িং আপ দ্য টেবল। ঠিক আছে, ঠিক আছে, আপ অন, এখানে দেখো একটা কি আপ অথবা আপ অন। আপ অন কখন ব্যবহার, কোনো জায়গা থেকে তুমি এখানে কিন্তু আপ অন অর্থে ব্যবহার করতে পারো,
আবার মনে করো যে এখানে আবার কিন্তু আমরা হলো অন টুও ব্যবহার করতে পারি, ঠিক আছে? আপনের মতো অন টু আমরা ব্যবহার করতে পারি। আবার নিচ থেকে কোনো কিছুর উপরে উঠতে কোনো জিনিস তুমি দেখতে পাচ্ছ তখন কিন্তু আপন। দ্য ক্যাট ইজ গোয়িং আপন দ্য টেবল, এখানে কিন্তু আপন তুমি ব্যবহার করতে পারবা। মানে নিচ থেকে গতিশীল অবস্থায় উপরে উঠতে তুমি যদি একটা জিনিস দেখো, মানে সে ধীরে 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 টেবিলের উপরে উঠছে, তুমি সেই সময় দেখছো, তখন কিন্তু তুমি আপন শব্দটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে? তার মানে কি বলতে পারি, দ্য ক্যাট ইজ গোয়িং আপন দ্য টেবল, মানে এদিক দিয়ে ধীরে ধীরে টেবিলের উপরে উঠছে, তাহলে কিন্তু আমরা আপন শব্দটা ব্যবহার করতে পারবো। তাহলে দেখো আপ অন মিলে কিন্তু আপন হচ্ছে, মানে আপ মানে ওঠা, সেটা ঠিক আছে, অন মানে লেগে স্পর্শ করে উপরে, কিন্তু একটা জিনিস যদি গতিশীল অবস্থায় ধীরে ধীরে উপরে ওঠে তাহলে কিন্তু আমরা আপন ব্যবহার করব। তো আমার বিশ্বাস বুঝে গেছো। দেখো এবার দেখো টু, কোনো কিছু থেকে টু ব্যবহার হয়, ঠিক আছে না? মনে করো যে হচ্ছে মনে করো কোনো কিছুতে টু, আর হলো মনে করো যে নিচে হচ্ছে অন, এই যে এখান থেকে মনে করো একটা জিনিস, মানে একটা বিড়াল লাফ মারলো, লাফ মারে ফ্লোরের উপর গেল, তুমি এমন সময় দেখলে যে লাফ মানে যখন ফ্লোরের উপর পড়ছে এই সময়টা তুমি দেখলা, তখন তুমি বলতে পারবা যে দ্য ক্যাট জাম্প অন টু দ্য ফ্লোর, এই টেবিল থেকে কোথায়, মেঝের উপরে লাফ মারছে, তুমি সেই অবস্থায় দেখছো। মনে রাখ, মেঝের উপরে গিয়ে দাঁড়িয়ে গেলে কিন্তু অন হবে মেঝের উপরে, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। কিন্তু যদি টেবিল থেকে লাফ মারার সঙ্গে তুমি দেখো এবং ধীরে ধীরে সে পড়ছে পড়ছে পড়তে পড়তে কোথায়, মনে করো ফ্লোরের উপরে গিয়ে পড়ছে, তাহলে তুমি এখানে বলতে পারবা কি, বলতে পারবো অন টু, দ্য ক্যাট জাম্প অন টু দ্য কোথায়, ফ্লোর, ঠিক আছে? এটা বলতে পারবা। তো আমার বিশ্বাস যে তোমরা টপিকসটা সুন্দরভাবে বুঝে গেছো, এইভাবে কিন্তু তুমি সহজ পদ্ধতিতে এই প্রিপারেশনগুলো মনে রাখতে পারো। সো মাই ডিয়ার্স, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস ক্লিয়ারলি, and don't forget to subscribe this channel, like, comments and share. If you have any question, then you can ask me in my comment section. That's all for today. See you in my next class. Allah Hafiz.